হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু মাই ক্লাস দিব্যাস ক্লাসরুমে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। তো আজ আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর অষ্টম অধ্যায়টি সম্পর্কে। তো মুঘল সাম্রাজ্য একসময় বিশ্বের সবচেয়ে শক্তিশালী ও সমৃদ্ধ সাম্রাজ্য ছিল। তাহলে কিভাবে এই একটি বিশাল সাম্রাজ্য ধীরে ধীরে ভেঙে পড়ল? আজকের ভিডিওতে আমরা জানব মুঘল সাম্রাজ্য সংকটের কারণ, এই সাম্রাজ্যের ভেতরে দুর্বলতা, শিবাজির নেতৃত্বে কিভাবে মারাঠা শক্তির উত্থান ঘটল, কীভাবেই বা শিখ শক্তি বিকাশ লাভ করেছিল। এছাড়াও এই সাম্রাজ্যের মূল ভিত্তি জাগিরদারি ও মনসবদারি প্রথা, এই প্রথার সংকট এবং কারণ ও তার ফলাফল সম্পর্কে। তো চলো শুরু করা যাক। মুঘল সাম্রাজ্যের সংকট বুঝতে হলে প্রথমেই জানতে হবে যে কেন কেন এই সাম্রাজ্য সংকটের মুখে পড়েছিল। তো মনে করা হয় যে অর্থনৈতিক এবং রাজনৈতিকগত পরিবর্তনের কারণেই এই সাম্রাজ্য সংকটের মুখে পড়েছিল। তো অর্থনৈতিক কারণটা কী ছিল? ধারাবাহিকভাবে যুদ্ধ চলতে থাকে। ঔরঙ্গজেবের পরবর্তী সময় থেকে ধারাবাহিকভাবে কিন্তু মুঘল সাম্রাজ্য যুদ্ধ করতে থাকে। তো এর ফলে অনেক বড় বড় যুদ্ধের সৃষ্টি হয় এবং যে মনসবদার প্রথা ছিল সেই মনসবদার প্রথার মধ্যেও কিন্তু রাজস্ব নিয়ে অভিজাতদের মধ্যে দ্বন্দ্ব শুরু হয়ে গিয়েছিল। আর অতিরিক্ত করভার এবং যে কৃষকদের উৎপাদন সেই উৎপাদন কিন্তু কমে যায় এ সমস্ত কারণে। এছাড়াও যে প্রাদেশিক গভর্নর ছিলেন তারাও কিন্তু দুর্নীতি করতে থাকে। তো এই সমস্ত অর্থনৈতিক কারণ কিন্তু ছিল এই সাম্রাজ্য দুর্বল হয়ে যাওয়ার পিছনে। এছাড়াও ছিল কি রাজনৈতিক কারণ। তো চলো দেখে নেওয়া যাক রাজনৈতিক কারণটি কী ছিল। মুঘলদের সাথে মারাঠা শক্তি এবং শিখদের কিন্তু সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। এবার মুঘল এবং মারাঠা কারা? মুঘল এবং মারাঠারা হলো আঞ্চলিক শক্তি, এই সাম্রাজ্যের আঞ্চলিক শক্তি। তো যখন মুঘল সাম্রাজ্য দুর্বল হয়ে আসছে আস্তে আস্তে, তখন কিন্তু এই আঞ্চলিক শক্তিগুলি তাদের শক্তি বাড়াতে শুরু করে এবং এই নিয়ে কিন্তু মুঘলদের সাথে তাদের সম্পর্ক তিক্ত হয়ে ওঠে। তো মারাঠারা নিজেদের জন্য আলাদা স্বরাজ্য গঠনের কিন্তু স্বপ্ন দেখেছিল। তো এই সব মিলিয়েই বিশ্বের অন্যতম সমৃদ্ধ যে মুঘল সাম্রাজ্য তা কিন্তু ধীরে ধীরে ইতিহাসের পাতায় বিলীন হয়ে যেতে থাকে। তো চলো এরপর জেনে নেওয়া যাক যে শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তি ও মুঘল রাষ্ট্র কিভাবে বিস্তার লাভ করেছিল, কিভাবে শিবাজির নেতৃত্বে মারাঠা শক্তি গড়ে উঠল এবং কীভাবেই বা তা মুঘল সাম্রাজ্যের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। তো যুদ্ধে পটু মারাঠাদের বাসভূমি কিন্তু ছিল পুনে এবং কোঙ্কণ অঞ্চলে। 17 শতকে দক্ষিণাক্তে 1630 সালে কিন্তু শিবাজির জন্ম হয়। বাবা ছিলেন সহজি ভোসলে এবং বিজাপুরে সুলতানের জায়গির ছিলেন তিনি। আর শিবাজির মাতা ছিলেন জিজাবাই এবং শিক্ষক ছিলেন দাদাজি কণ্ডদেব। তো এদের দ্বারাই কিন্তু তিনি গভীরভাবে প্রভাবিত হয়েছিলেন এবং মারাঠাদের তিনি জোটবদ্ধ করেছিলেন এবং নতুন রাষ্ট্র গঠনেরও কিন্তু স্বপ্ন দেখান এই শিবাজি। তো ছোটবেলা থেকেই তিনি সামরিক শিক্ষা, কৌশল এবং যে নেতৃত্ব দান তার গুণ কিন্তু অর্জন করেছিলেন এবং বিজাপুরের যে সুলতান ছিলেন তার অসুস্থতার সুযোগেই এই শিবাজি বেশ কিছু বিজাপুরের জমিদারদের নিজের দখলে নিয়ে এসেছিলেন। ঠিক আছে, এবং সেই সুযোগটাকেই তিনি কাজে লাগিয়েছিলেন। তো সুলতান কিন্তু শিবাজিকে দমন করতে আফজল খানকে পাঠান, কিন্তু শিবাজি উল্টে তাকে পরাজিত করেন এবং আফজল খানকে হত্যা করেন। তো শিবাজির এই যে ক্ষমতা বৃদ্ধি, ঠিক আছে, তো এই শিবাজির এই ক্ষমতা বৃদ্ধি কিন্তু ঔরঙ্গজেব একদমই মেনে নিতে পারছিলেন না, বা তার পক্ষে মেনে নেওয়া কিন্তু একদমই সম্ভব হচ্ছিল না। তো এর ফলে তিনি শায়েস্তা খান এবং মির্জা এবং রাজ সিংহকে কিন্তু জয় সিংহকে কিন্তু তিনি পাঠান। তো জয়সিংহের সঙ্গে 1665 খ্রিস্টাব্দ নাগাদ শিবাজির একটি সন্ধি স্বাক্ষরিত হয়। সেই সন্ধিটাকে বলা হয় পুরন্দরের সন্ধি। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট, তোমাদের পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট যে পুরন্দরের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল এবং কার সাথে কার হয়েছিল। তো এটা হয়েছিল 1665 খ্রিস্টাব্দে মুঘলদের সাথে মারাঠাদের। ঠিক আছে, শিবাজি, এটা মনে রেখো। তো এই চুক্তি অনুযায়ী কি স্থির করা হয়? এই চুক্তি বা সন্ধি অনুযায়ী স্থির করা হয় যে শিবাজি 23টি দুর্গ যেটা দখল করে নিয়েছিল মুঘলদের থেকে সেটা কিন্তু ছেড়ে দিতে বাধ্য হবে এবং যে শিবাজির নেতৃত্বে মারাঠাদের এই যে উত্থান, ঠিক আছে, এই উত্থানটা কিন্তু কেন্দ্রীয় শাসনের বিরুদ্ধে একটা সবচেয়ে বড় প্রতিরোধ আন্দোলন বলা কিন্তু চলে। ঠিক আছে, তো এই সন্ধি স্বাক্ষরিত হয়েছিল।
এরপর কি হয় রায়গড়ে, ঠিক আছে, এরপর রায়গড়ে 1674 খ্রিস্টাব্দ নাগাদ কিন্তু মারাঠা সর্দারদের নিয়ে একটি সুপরিকল্পিত স্থানীয় শাসন ব্যবস্থা শিবাজি গঠন করেছিলেন। তো এর ফলে কি হয়, এর ফলে বাকি যে আঞ্চলিক অঞ্চলগুলো আছে তারাও কিন্তু শিবাজি দেখাদেখি নিজেদের জন্য স্বশাসিত রাষ্ট্র গঠনের জন্য আরও অনুপ্রাণিত হয়ে পড়ে। এর ফলে কিন্তু মুঘলদের সঙ্গে মানে তার আঞ্চলিক রাজ্যগুলির মধ্যে একটি বিরোধের সৃষ্টি হতে থাকে, যা মুঘল সাম্রাজ্যকে ধীরে ধীরে কিন্তু দুর্বল করে দেয়, ঠিক আছে। তো এই যে শিবাজি নতুন একটি সুপরিকল্পিত স্থানীয় শাসন ব্যবস্থার সূচনা কিন্তু করেছিলেন। তার 8জন মন্ত্রী ছিল, এই 8জন মন্ত্রীকে বলা হতো অষ্টপ্রধান, আর এদের মধ্যে যিনি প্রধান ছিলেন তাকে কিন্তু বলা হতো পেশোয়া। এই শিবাজি নেতৃত্বেই কিন্তু মারাঠাদের জাতীয় যে চেতনা সেই চেতনা কিন্তু গড়ে উঠেছিল, ঠিক আছে। এবার দেখো এরপর আসছে যে শিখ ও মুঘল রাষ্ট্র, ঠিক আছে, শিখ ও মুঘল রাষ্ট্র। দেখো এরপর এতক্ষণ ছিল মারাঠা রাষ্ট্র, এবার আসছে শিখ রাষ্ট্র। এবার শিখ রাষ্ট্রটা কি? শিখ রাষ্ট্রটা হলো এই যে মানে শিখ একটা সম্প্রদায়, ঠিক আছে। তো এই শিখদের সঙ্গে জাহাঙ্গীর এবং শাহজাহানের আমলেই কিন্তু মুঘলদের সংঘাত হতে থাকে। তো এই সংঘাতের চরিত্র কিন্তু ছিল রাজনৈতিক। শিখরা কি তাদের গুরুর প্রতি অনুগত ছিল, ঠিক আছে। আর এই যে শিখ সম্প্রদায় তারা কিন্তু আস্তে আস্তে বংশানুক্রমিকভাবে মানে পদ পেতে থাকে, ঠিক আছে, বংশানুক্রমিকভাবে তারা গুরু নির্বাচন করে এবং পদ পেতে থাকে। তো প্রথম যে গুরু রামদাস ছিলেন, তো গুরু মানে চতুর্থ গুরু যে রামদাস ছিলেন তার ছেলে কিন্তু অর্জুন দেব শিখদের গুরু হন। এরপরে কিন্তু তা মানে গুরু অর্জুনের ছেলে যে গুরু হরগোবিন্দ তিনি কিন্তু মানে গুরু হন, ঠিক আছে। মানে পরপর একটা বংশানুক্রমিকভাবে পদ পাওয়ার প্রথা চলে আসছে। এর সাথে কি তারা কিন্তু দুটো তলোয়ার নিতেন। এই যে তলোয়ার নয় এবং যে পরপর বংশানুক্রমিকভাবে যে তাদের যে পদ পাওয়া, ঠিক আছে, তো এটাতে তারা কি বোঝাতে চাইছেন? বোঝাতে চাইছেন যে তারা কিন্তু শুধু ধর্মের ক্ষেত্রে নয়, রাজনৈতিক ক্ষমতাও কিন্তু তাদের আছে। তো এটাই কিন্তু মুঘল সম্রাটরা মেনে নিতে পারছিলেন না, বা তাদের পক্ষে কিন্তু মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না, ঠিক আছে। তো এরই প্রতিবাদে কি হয় যে নবম শিখ গুরু তেগ বাহাদুর তাকে কিন্তু ঔরঙ্গজেব ধর্মীয় বিরোধিতার বলেন যে তিনি কিন্তু ধর্মীয় বিরোধিতা করছেন, ঠিক আছে, এবং তাকে কিন্তু শাস্তি দেওয়া হয়, ঠিক আছে। এই তেগ বাহাদুরকে কিন্তু মুঘলরা হত্যাও করেছিলেন। তো এই ছিল মানে মুঘলদের সঙ্গে শিখদের একটি সংঘাত, ঠিক আছে। তো দেখো এখানে টুকরো কথাতে একটা শব্দ রয়েছে খালসা। খালসার কি? খালসা হলো কি 1699 খ্রিস্টাব্দে গুরু গোবিন্দ সিংহ খালসা নামে একটি সংগঠন গঠন করেছিলেন। তো এই খালসা হলো একটি সংগঠন। এই খালসার কাজ ছিল কি শিখদের নিরাপদ রাখা, ঠিক আছে, সামরিক শিক্ষা প্রশিক্ষণ, বিভিন্ন যে দৈনন্দিন জীবনের যে খুঁটিনাটি বিষয় সে সমস্ত বিষয় এখানে প্রশিক্ষণ কিন্তু দেওয়া হতো, ঠিক আছে। তো এই প্রশিক্ষণ দেওয়া হতো। এই গুরু কী করতেন? তাদের 5টি জিনিস সবসময় মানে কাছে রাখতে বলতেন। সেগুলো কি? সেগুলো হচ্ছে কেশ, ঠিক আছে, কাঙ্ক্ষা, কাচ্ছা, কৃপাণ এবং কড়া। এই সমস্ত জিনিসগুলি তারা রাখতে বলতেন। এছাড়াও যে খালসাপন্থীরা ছিলেন তারা কিন্তু সিংহ নামে একটি পদবি ব্যবহার করতে শুরু করেছিলেন। তো এরপর আসে দেখো অন্যান্য কয়েকটি বিদ্রোহ। তো দিল্লি আগ্রা অঞ্চলে কি জাটরা ছিল প্রধানত কৃষক। তো তাদের মধ্যে কি অনেক সময় জমি জমা নিয়ে নানান বিবাদ বা বিরোধ কিন্তু দেখা যায়। মানে রাজস্ব দেওয়া নিয়ে জাহাঙ্গীর শাহজাহান এদের আমলে কিন্তু মুঘলদের সঙ্গে নানা ছোটোখাটো সংঘাত কিন্তু হতে থাকে, ঠিক আছে। তো দেখো মানে জায়গিরদারি ও মনসবদারি সংকট। এই জায়গিরদারি এবং মনসবদারি কিন্তু ছিল এই যে মোগল সাম্রাজ্য, এই মোগল সাম্রাজ্যের একটা বড় ভিত্তি, ঠিক আছে। তো জায়গিরদারি জিনিসটা কি? দেখো যে মুঘল যে অফিসাররা ছিলেন তাদের বেতন এবং ভাতা দেওয়ার বদলে কিন্তু মানে বেতন এবং ভাতা দেওয়ার বদলে কিন্তু জমি রাজস্ব আদায়ের অধিকার দেওয়া হতো, ঠিক আছে। তো এই যে জমির যে একটা রাজস্ব দেওয়ার অধিকার দেওয়া হতো, এই যে জমিটাকেই কিন্তু বলা হতো জায়গির। আর যিনি এই অধিকার পেতেন তাকে কিন্তু বলা হতো জায়গিরদার, ঠিক আছে। এরপর দেখো মনসবদার জিনিসটা কি? তো এই যে মুঘল শাসনের অধীনে যারা আর কি মানে কাজকর্ম করতো আর কি, যে সমস্ত পদস্থ অফিসার ছিল সেই অফিসারদেরকেই কিন্তু বলা হতো মনসবদার। আর এই মনসবদারদের বেতন কিন্তু এই জায়গির দিয়েই পরিশোধ করা হতো, নগদ অর্থ না, মানে জায়গির দিয়েই কিন্তু পরিশোধ করা হতো। এই যে মনসবদার এবং এই জায়গিরদার সংকটের কারণটা কি ছিল? আস্তে আস্তে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে কিন্তু যুদ্ধ হচ্ছে। তো নতুন অঞ্চল মানে সাম্রাজ্যের সীমানা বাড়ছে না। তো সাম্রাজ্যে যেহেতু সীমানা বাড়ছে না সেই তো কিন্তু কি কোনো জায়গির পাওয়া যাচ্ছে না। তো এই নতুন জায়গির না পাওয়ার কারণেই কিন্তু জায়গির যে সংকট সেই সংকট কিন্তু দেখা যায়, ঠিক আছে।
আর যে মনসবদারদের সংকট, সেই সংকটটার কারণ হলো যেহেতু জায়গির পাওয়া যাচ্ছে না, সেহেতু কি মনসবদার পদে অনেক সংখ্যক মানুষকে নিয়োগ করা হয়ে যাচ্ছে। তো তারা কি তাদের প্রাপ্য যে বেতন সেটা তো জায়গির থেকে পেত, সেটা তারা পাচ্ছে না। ফলে জায়গিরদারি সংকটের সাথে সাথে কিন্তু মনসবদারও সংকট এই একই কারণে আসছে। যেহেতু জায়গির নেই, সেহেতু মনসবদারও কিন্তু বেতন না দেওয়ার কারণে, না দিতে পারার কারণে একটি সংকটের সৃষ্টি কিন্তু হচ্ছে। এর ফলে সমাজে নানান প্রভাব পড়ে, যেমন ধরো রাজস্ব ব্যবস্থা, মুঘল সাম্রাজ্যের যে রাজস্ব ব্যবস্থা তা কিন্তু ভেঙে পড়েছিল। এছাড়াও যে মুঘল সেনাবাহিনী কিন্তু দুর্বল হয়ে পড়েছিল, কারণ মুঘল সেনাবাহিনীর বেতনটাও কিন্তু এইভাবেই দেওয়া হতো, এই মনসবদারি বা জায়গিরদারি প্রথার মাধ্যমেই কিন্তু দেওয়া হতো। এই ফলে কিন্তু যে মুঘল সেনাবাহিনী তাও কিন্তু ভেঙে পড়েছিল বা দুর্বল হয়ে পড়েছিল। এছাড়া যে প্রাদেশিক বিদ্রোহ লেগে থাকে, মানে নানান অঞ্চলে জায়গিরদারি সংকট দেখা যায়, মনসবদারদের মধ্যে বিরোধ দেখা যায়। তো এই নিয়ে কিন্তু প্রাদেশিক বিদ্রোহ বাড়তে থাকে। এর ফলে কেন্দ্রীয় ক্ষমতাও কিন্তু দুর্বল হয়ে পড়ে। নানান সময় কিন্তু কেন্দ্রীয় ক্ষমতা অনেকাংশে দুর্বল হয়ে পড়ে। তো ঐতিহাসিকদের মধ্যে কিন্তু এই নিয়ে একটা মতভেদ ছিল, যে কেউ কেউ মনে করেন যে মানে মুঘল সম্রাটের মোটেও এতটা ক্ষমতা তাদের ছিল না, ঠিক আছে। আবার কেউ কেউ মনে করে যে না, তাদের হাতে প্রচুর ক্ষমতা ছিল। তো কিছু কিছু ঐতিহাসিকদের মধ্যে কিন্তু এই যে মুঘলদের মানে উত্তর ভারতে যে মুঘলদের আধিপত্য, মানে এই নিয়ে কিন্তু নানান সময় নানান কিন্তু একটা মতভেদ সৃষ্টি হয়েছে। তো এই ছিল মুঘল সাম্রাজ্য সংকটের মূল কারণ। ধর্মীয় নীতি, মানে ধর্মীয় নীতির পরিবর্তন থেকে শুরু করে অর্থনৈতিক শোষণ, জায়গিরদার মনসবদারি ব্যবস্থার ভাঙন, ঠিক আছে, আঞ্চলিক শক্তির উত্থান, এই সমস্ত কিছু মিলিয়েই কিন্তু যে ভারতবর্ষের সবথেকে শক্তিশালী সাম্রাজ্য তা কিন্তু ধীরে ধীরে দুর্বল হয়ে পড়তে শুরু করে। তো তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই কিন্তু একটি লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। তো পরের ভিডিওটি দেখা হবে নতুন কোনো একটি ইতিহাসের টপিক নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, পড়াশুনো চালিয়ে যাও। আজ ক্লাসটি এখানেই শেষ করছি।